ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো। ঈদ পরবর্তী তোমাদের ঈদ শুভেচ্ছা। আজকে আমরা উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অণুজীব চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। অণুজীব চ্যাপ্টার থেকে ইংরেজিতে বলা হয় মাইক্রো অথবা মাইক্রো অর্গানিজম, অর্থাৎ যে সমস্ত জীবগুলির অতি ক্ষুদ্র অর্থাৎ যে সমস্ত জীবকে আমরা খালি চোখে দেখতে পারি না সেগুলিকে অণুজীব বলা হয়। যে সমস্ত জীবকে দেখতে আমাদের মাইক্রোস্কোপ, সিম্পল কম্পাউন্ড অথবা অতি আণুবীক্ষণিক মাইক্রোস্কোপের প্রয়োজন হয়। বিশেষ করে অতি আণুবীক্ষণিক যেগুলো হয় সেগুলিকে আমরা বলি অণুজীব বা মাইক্রো অর্গানিজম। তবে কি অণুজীব উল্লেখ করছে হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, অ্যাক্টিনোমাইসিটিস, অর্থাৎ এদেরকে কিন্তু আমরা খালি চোখে দেখতে পারি না। এরা অতি ক্ষুদ্র এবং এরা এমন একটা জায়গায় অবস্থান গ্রহণ করবে, এখানে যে জায়গায় অবস্থান গ্রহণ করুক না কেন তাদেরকে আমাদের দেখতে হলে মাইক্রোস্কোপের প্রয়োজন হবে। এই কারণে তাদের নাম হয়ে গেছে মাইক্রো অর্গানিজম বা মাইক্রো, বাংলায় যেটাকে বলি আমরা অণুজীব। আজকে আমরা যে অণুজীবকে নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ভাইরাস। ভাইরাস সম্পর্কে এখন মোটামুটি যথেষ্ট আলোচনা হয়ে থাকে, কারণ আমরা এখন প্যান্ডেমিক সময়ে আছি। প্যান্ডেমিক সময়ের মধ্যে অর্থাৎ মহামারীতে আমরা করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত, যার ফলে ভাইরাস থেকে এখন খুব বেশি পরিচিত। এই ভাইরাস শব্দটাই এখন সবচেয়ে বেশি ভাইরাল হয়ে গেছে বিকজ অফ করোনা ভাইরাস। তাহলে আমরা ভাইরাস সম্পর্কে জানি। ভাইরাস হচ্ছে ক্ষুদ্র জীব বা সত্তা, কোনো কোনো ক্ষেত্রে বস্তুও বলা হয়েছে। অর্থাৎ ভাইরাস হচ্ছে একে জীব আর জড়ের মাঝখানে রাখা হচ্ছে, যার ফলে কখনো জীব বলা হচ্ছে, কখনো সত্তা বলা হচ্ছে, কখনো মাইক্রো, কখনো বস্তু বলা হচ্ছে। মূলত ভাইরাসটা হচ্ছে মূলত প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড সমন্বয়ে এক ধরনের বস্তু বা সত্তা, যেটাতে মাত্র দুইটা বস্তু উপাদান জিনিস থাকতে, প্রধান দুটি রাসায়নিক উপাদান থাকবে। একটা হচ্ছে প্রোটিন, একটা নিউক্লিক অ্যাসিড, যেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে সেটা আমরা দেখি ডিএনএ এবং আরএনএ। এই নিউক্লিক অ্যাসিডকে ঘিরে রাখে প্রোটিন। প্রোটিন নিউক্লিয়াস একদিকে আবরণ দিয়ে রাখে, এবং এই আবরণটাকেই বলা হবে ক্যাপসিড। তাহলে এডওয়ার্ড জেনারই প্রথমে যে কাজটি করেন, উনি ভাইরাস সম্পর্কে প্রথমে ধারণা দেন। কীভাবে? উনি এডওয়ার্ড জেনারই মানুষের গুটি বসন্তে ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। ওই সময় কিন্তু ওনারা কেউই ভাইরাস মেনশন করতে পারেনি। তারা যেটাকে মেনশন করতে পেরেছে বিষাক্ত পদার্থ, এবং যার জন্য ভাইরাস শব্দের মিনিং হচ্ছে বিষ বা বিষাক্ত পদার্থ। ওই সময় ভাইরাস সম্পর্কে মানুষের কমপ্লিট একটা ধারণা আসেনি। এখন আমরা ভাইরাস সম্পর্কে দেখলাম। ভাইরাসের সাথে আমরা আরও কীভাবে পরিচিত হতে পারি? মানুষের ইনফ্লুয়েঞ্জা, মাম্পস, হার্পিস, জন্ডিস, হেপাটাইটিস ইত্যাদিও কিন্তু ভাইরাস দ্বারা হয়। একইভাবে গরু, মহিষ, ছাগলের, ভেড়ারও কিন্তু বিভিন্ন ধরনের রোগ হয় এই ভাইরাস দ্বারা। এছাড়াও উদ্ভিদের বিভিন্ন রোগ হয়, তামাক গাছের রোগের পাতা রোগ, এটা বিভিন্ন উদ্ভিদেরও ভাইরাস দ্বারা রোগ আক্রান্ত হয়। যার ফলে ভাইরাস প্রথম অবস্থায় যখন তামাক গাছের মোজাইক গাছে ভাইরাস আক্রান্ত হলো, তখন ব্যাকটেরিয়ার মধ্যে ফিল্টার দ্বারা ফিল্টার করার পরও দেখা গেল গাছ রোগ আক্রান্ত হচ্ছে। তখন কিন্তু বিজ্ঞানীদের ধারণায় চলে আসে যে বিষ বা ভাইরাস যেটাকে বলা হচ্ছে এটা ব্যাকটেরিয়ার চেয়েও ছোট। অর্থাৎ ব্যাকটেরিয়া দেখতে যে ধরনের আণুবীক্ষণিক যন্ত্র ব্যবহার করা হয় সেটা দ্বারাও ভাইরাসকে দেখা যাচ্ছে না। তো তখন কী করতে হচ্ছে? আলট্রা মাইক্রোস্কোপ ব্যবহার করা হচ্ছে ভাইরাসকে দেখার জন্য। অর্থাৎ এখানে হচ্ছে যে 1 চামচ
এক চামচ সমুদ্রের পানিতে প্রায় 1 ট্রিলিয়ন ভাইরাস থাকতে পারে। তাতে বোঝা যাচ্ছে যে ভাইরাসটা কতটুকু ছোট। তাহলে ভাইরাস সম্পর্কে ছোট্ট একটা ডেফিনেশন দান করা যায়। ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত অকোষীয়। এখানে কি বেশি উল্লেখযোগ্য, আমরা জীব বলতে তাদেরকে বোঝাই যারা কোষ দ্বারা নির্মিত, যারা জন্ম আছে, মৃত্যু আছে, দেহের বৃদ্ধি আছে, বংশ বিস্তার আছে, তাদেরকে আমরা জীব বলি। ভাইরাসের ক্ষেত্রে একদম ব্যতিক্রম। এই জন্য ভাইরাসকে জীব বলা যাচ্ছে না, কারণ ভাইরাসের জন্ম মৃত্যু সম্পর্কে নিশ্চিত কোনো ধারণা নাই। শুধু জীব জগতের সাথে জীব একটা জায়গায় তাদের মিলে আছে বংশবৃদ্ধি, তাদের দৈহিক বৃদ্ধিও ঘটছে না, তাদের পুষ্টির ব্যাপারটা অন্য অন্য জীবের চাইতে একেবারেই ভিন্ন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যে ভাইরাস একটা বোতলে একটি শিশিতে রেখে দেওয়া হয় কয়েক বছর, কয়েকশো বছর, এরা নিষ্ক্রিয় অবস্থায় থেকে থাকে। শুধুমাত্র উপযুক্ত পরিবেশ এবং পোষক দেহের মধ্যেই এরা আবার নতুন করে বংশবৃদ্ধি করে এবং পোষক দেহের মধ্যেই এদের জৈবিক চরিত্রটা ফুটে ওঠে। অর্থাৎ এদের লিভিং অ্যাক্টিভিটিসের যা কিছু রেখে দেওয়া হয় তখন যখন তারা কোথায় মানে জীব কোষের অভ্যন্তরে। আমরা করোনা ভাইরাস সম্পর্কে জেনেছি যে করোনা ভাইরাস মানুষের চোখ, নাক এবং মুখ দ্বারা দেহের অভ্যন্তরে প্রবেশ করে এবং প্রবেশ করে যে কাজটা করে, তারা মানুষের ফুসফুস বা লাংসকে দুর্বল করে ফেলে, যার ফলে ফুসফুস লাংস দূর হয়ে গেলে মানুষের বিভিন্ন শ্বাসকষ্টজনিত রোগ হচ্ছে, অর্থাৎ শ্বাসকষ্ট অনুভূত হচ্ছে, পাশাপাশি লাংস দুর্বল হচ্ছে এবং নিউমোনিয়া সংক্রান্ত রোগ বালাই হচ্ছে, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগ হচ্ছে। এই কারণে আমাদেরকে যথেষ্টভাবে আমাদের দেশ থেকে বা আমাদের দেশের স্বাস্থ্যবিভাগকে বারবার বলা হচ্ছে যেন আমরা হাত ধুই এবং মাস্ক পরিধান করি। কারণ ব্যাকটেরিয়া ভাইরাস, করোনা ভাইরাস কিন্তু মানুষের চোখ, মুখ এবং নাক দ্বারাই ট্রান্সমিশন হচ্ছে, সংক্রমণটা হচ্ছে এবং এর ফলে এটাকে আমাদেরকে বলা হচ্ছে প্যান্ডেমিক। আমরা এখন প্যান্ডেমিক কন্ডিশনে আছি, অর্থাৎ মহামারী অবস্থায় আছি। প্যান্ডেমিক যেটা হচ্ছে মহামারী, যেটা বিশ্বব্যাপী হয়ে যায়, অর্থাৎ কোনো নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট অঞ্চলে সে অবদ্ধ থাকলে সেটাকে বলা হতো এন্ডেমিক। এটা যদি আরেকটু বিস্তৃত হয় তাহলে এপিডেমিক। একটা দেশের মধ্যে সমগ্র দেশে ছড়িয়ে পড়ে এপিডেমিক। প্যান্ডেমিক মানে সমগ্র বিশ্বে, অর্থাৎ এশিয়া, ইউরোপ, আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা সমস্ত মহাদেশে ছড়িয়ে পড়ছে। এবং যে জিনিসটা হচ্ছে তাদের কিন্তু ব্যাপকভাবে হচ্ছে, আমরা এখন কথা শুনেছি ভারতীয় ভ্যারিয়েন্ট, দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট, অর্থাৎ এরা কী করতে পারে, এরা মিউটেশন করতে পারে। মিউটেশন করার ফলে এদের ভেরিয়েশন, নতুন নতুন ভ্যারাইটি সৃষ্টি করছে এবং এদের চারিত্রিক বৈশিষ্ট্যগত পরিবর্তন হচ্ছে এবং এরা কিন্তু জেনেটিক্যালি পজিটিভ, অর্থাৎ জিন দ্বারা নিয়ন্ত্রণ, জিন দ্বারা মিউটেশন হচ্ছে, নতুন বংশ বিস্তারে তাদের জিন পজিটিভিটি কাজ করে বলে তারা আবার নতুন করে ভেরিয়েশন সৃষ্টি করতে পারছে। যার ফলে এখন একটা জিনিস আমরা জানার চেষ্টা করি। প্রথমত স্ট্যানলিকে বলা হচ্ছে ভাইরাস বিদ্যার জনক। ভাইরাস বিদ্যার জনক বলা হচ্ছে স্ট্যানলিকে, কারণ উনি কিন্তু টিএমডি বা টোবাকো মোজাইক ভাইরাস। টিএমডি টোবাকো মোজাইক ভাইরাস, এটা তামাক গাছের পাতাকে আক্রান্ত করে। একটু চলে এইচআইভি ভাইরাস, হিউম্যান, অর্থাৎ মানুষের ক্ষেত্রে মানুষকে রোগ আক্রান্ত করে। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, অর্থাৎ এইভাবে প্রাণীর ক্ষেত্রে এই ভাইরাসটা আক্রমণ করতে পারে। তাহলে প্রথম থেকে আমরা দেখি কুটি বসন্তের ক্ষেত্রে জ্বর, এটা কুটি বসন্ত এটা আবিষ্কার করে এডওয়ার্ড জেনার। টোবাকো মোজাইক ভাইরাস অ্যাডলফ মায়ার এবং দিমিত্রি সমগ্র এটাকে আইসোলেট করতে পারে। এবং ইয়েলো জ্বর, ইয়েলো ফিভারটাকে ওয়াল্টার রিড তোমার আইসোলেট করে। এবং স্ট্যানলিকে বলা হয় ভাইরোলজি বা ভাইরাস বিদ্যার জনক। একইভাবে গ্যালো, গেল 1984 সালে মানুষের এইচআইভি ভাইরাস সম্পর্কে ধারণা বা এইচআইভি ভাইরাস সম্পর্কে মানুষের পূর্ণাঙ্গ ধারণা দেয়।
এই জন্য এইটা উনি ক্ষেত্রে উনি এগিয়ে আসেন। এবং ভাইরাস সম্পর্কিত যে জানা বা ভাইরাস সম্পর্কিত পড়াশোনা বা জ্ঞান অর্জন এইটা সম্পর্কিত বলা হয় ভাইরোলজি। এরপর আমরা প্রথম অবস্থায় জেনেছি ভাইরাস অতি আনুবীক্ষণিক, অর্থাৎ ভাইরাসকে খালি চোখে দেখা যায় না, দেখতে হলে এটির জন্য অতি আনুবীক্ষণিক বা আলট্রা মাইক্রোস্কোপ দরকার হয়। এই জন্য ভাইরাসের আকার বা আকৃতি সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। এক মিটার সমান 1000 মিলিমিটার, একইভাবে 1 মিলিমিটার সমান 1000 মাইক্রো। মাইক্রোকে এভাবে প্রকাশ করা, আবার 1 মিলিমিটার 1 মাইক্রোমিটার। ন্যানোমিটার, এটা হচ্ছে মাইক্রোমিটার আর মিলি মাইক্রো। মিলি মাইক্রো। এরপর হচ্ছে 1 মাইক্রোমিটার সমান 1 মাইক্রন, অর্থাৎ 1 ন্যানোমিটার আমরা 1 মিলি মাইক্রনকে 1 কোটি ভাগের 1 ভাগ করলে যখন আমাদের হচ্ছে 1 মিলি মাইক্রন। অর্থাৎ এই জিনিসটা আমাদের বড় প্রথম উদ্দেশ্য হলো যে ভাইরাসটা যে কত আনুবীক্ষণিক, কতদূর ছোট সেই সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই। এরপর আমরা চলে আসছি ভাইরাসের আকৃতি। ভাইরাসের আকৃতি কেমন হতে পারে? ভাইরাসের বিভিন্ন ধরনের আকৃতি হতে পারে, গোলাকার, লম্বাকার, ব্যাঙ্গাচি আকৃতি, সরবুজ আকৃতি, এবং পাউরুটির মতো শেপ এবং গোলাকার বক্স মতো হতে পারে। আচ্ছা, ভাইরাসের আকৃতি সম্পর্কে আমরা যেহেতু জানলাম, এটি গোলাকার দণ্ডাকার ভাইরাস, টিএমভি অর্থাৎ টোবাকো মোজাইক ভাইরাস, আমার কাছে কথা যেটা হয়। এবার গোলাকার ভাইরাস এইচআইভি, যেটা মানুষের এইডস রোগের জন্য দায়ী। এবার হচ্ছে ব্যাঙ্গাচি আকৃতির ভাইরাস, টি2 ভাইরাস। তোমরা মাধ্যমিক পর্যায়ে টি2 ভাইরাস সম্পর্কে জেনেছো। টি2 ভাইরাসটা দেখতে কেমন? টি2 ভাইরাস যেটা ব্যাঙ্গাচি আকৃতি। এরপর হচ্ছে ডিম পাতার ভাইরাস, যেটা মানুষের ইনফ্লুয়েঞ্জা রোগের জন্য দায়ী। এরপর আমরা দেখবো ভাইরাসের প্রকৃতিটা কি, অর্থাৎ নেচারটা কি। ভাইরাসের প্রকৃতি বা নেচার সম্পর্কে আমরা যেটা জানতে গেলে, যেটা বিজ্ঞানী সলে উল্লেখ করেন, ভাইরাস রাসায়নিক অণু সজীব কোষের মধ্যবর্তী পর্যায়ের এক প্রকার বস্তু। অর্থাৎ কোনো কোনো বিজ্ঞানী ভাইরাস জীব বলেছেন, কোনো কোনো বিজ্ঞানী ভাইরাসকে জড়োর মধ্যে ফেলেছেন, কেউ আবার জীব এবং জড়োর মাঝখানে একে নির্ধারিত করেন।
যার ফলে ভাইরাস কখনো জীব, কখনো জড়, কখনো বস্তু, কখনো সত্তা হিসেবে পরিচিত। 1962 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্ট্যানলি ব্যালেন্স বলেন, ভাইরাস এমনিতে জড় বস্তু নাই, কিন্তু বিশেষ মতো ভাইরাস সজীব কোষকে আক্রমণ করতে পারে। তখন এদের প্রাণের সঞ্চার দেখা যায়। আমরা একটু সুন্দর একটা উদাহরণ দিই। আমরা জানি কুকুরের লালা গ্রন্থি বা কুকুরের স্যালাইভারি গ্ল্যান্ডে র্যাবিস ভাইরাস, র্যাবিস ভাইরাসটা সবসময় কুকুরের স্যালাইভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থিতে থাকে। অর্থাৎ এই ভাইরাসটা সবসময় থাকে, সবসময় সজীব বা জীবিত না, শুধুমাত্র একটা নির্দিষ্ট সময়। অর্থাৎ আমরা সাধারণত জানি যে আমাদের একটা ধারণা আছে যে ভাদ্র মাসে কুকুর কামড়ায়। অর্থাৎ ভাদ্র মাসের যে টেম্পারেচার বা অ্যাটমসফিয়ার যেটাই বলি বা হিউমিডিটি, এই টেম্পারেচার বা এই পরিবেশটা হচ্ছে এই র্যাবিস ভাইরাসের জন্য সবচেয়ে উপযোগী বা অনুকূল পরিবেশ, যার ফলে ওই সময় ভাইরাসটা সজীব হয় এবং ওই সময় কুকুর কামড়ালে তখন জলাতঙ্ক রোগ হয়। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম যে ভাইরাসটাকে জীবের জলের মাঝখানে কেন বলা হচ্ছে, যে এটা পোষক দেহের বাইরে, অর্থাৎ যখন তার অনুকূল পরিবেশ নাই তখনই সে জীবিত নয়, অর্থাৎ তার মধ্যে কোনো লিভিং অ্যাক্টিভিটিস থাকবে না। শুধু উপযুক্ত পরিবেশ, সেটা হতে পারে তাপমাত্রা, সেটা হতে পারে হিউমিডিটি, সেটা হতে পারে বিভিন্ন পরিবেশ প্রতিবেশ অবস্থা, তখন তারা সজীব এবং তখন তারা জীবনের অ্যাক্টিভিটি তখন প্রকাশ করে। যদিও তার আকার আকৃতি বাড়বে না, কিন্তু বংশগতি খুব দ্রুত বৃদ্ধিতা লাভ করে। আমরা আগেই জেনেছি এবং সে মিউটেশন করতে পারে, কারণ তার মধ্যে কী আছে, ডিএনএ অথবা আরএনএ, অর্থাৎ জেনেটিক উপাদান ডিএনএ এবং আরএনএ আছে এবং প্রোটিন আছে, যার ফলে সে মিউটেশন করতে পারে এবং নতুন নতুন ভেরিয়েন্ট সৃষ্টি করে। এরপরে চলে আসে ভাইরাসের জ্বরের বৈশিষ্ট্য। অর্থাৎ ভাইরাস কেন জ্বরও বলা হচ্ছে, কারণ এটা অকোষীয় আণুবীক্ষণ, অর্থাৎ এদের মধ্যে এই কোষে কোনো সাইটোপ্লাজম কোষ যেগুলি মাইটোকন্ড্রিয়া ইত্যাদি থাকে না, এদের নিজস্ব কোনো বিপাকীয় বা এনজাইম নাই, খাদ্য গ্রহণ করে না এবং পুষ্টি প্রক্রিয়াটাও এখানে নাই, এবং জীবকোষ ছাড়া এরা বাঁচতে না। ব্যাকটেরিয়া রোগের ফিল্টারও এদেরকে ধরা যায় না। ভাইরাসকে ক্যালাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায় এবং ব্যাপিত করা যায়। জীবকোষের বাইরে রাসায়নিক করার মতো এরা নিষ্ক্রিয়, অর্থাৎ জীবকোষের বাইরে এদের মধ্যে কোনো ধরনের স্পন্দন থাকে না। এবার চলেছি ভাইরাসের বৃদ্ধি এবং পরিবেশের উদ্দীপনা এরা সাড়া দেয় না। ভাইরাস রাসায়নিকভাবে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সমাহার মাত্র। ভাইরাস অ্যাসিড ও ক্ষার দমন প্রতিরোধ সক্ষম এবং অ্যান্টিবায়োটিকের প্রতিক্রিয়া সৃষ্টি করতে এরা পারে না। অর্থাৎ সেটা আমরা জানলাম যে ভাইরাস কিন্তু জ্বরের বৈশিষ্ট্য। এবার ভাইরাসের জীবের বৈশিষ্ট্য, শুধু জীবের বৈশিষ্ট্য তখনই প্রকাশ পায় যখন সে পোষক দেহের অভ্যন্তরে উপযুক্ত পরিবেশ পায়, তখনই তারা বংশবৃদ্ধি ঘটবে, তখনই তাদের মিউটেশন ঘটবে, তখনই তাদের ভেরিয়েশন আসবে। এছাড়া পোষক দেহের বাইরে এদের কোনো জীবের অস্তিত্ব প্রকাশ পায় না। ভাইরাসের যে জেনেটিক বস্তু আছে ডিএনএ এবং আরএনএ, ভাইরাস সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী, অর্থাৎ এরা হচ্ছে কমপ্লিটলি প্যারাসাইট। এই সেন্সে যেহেতু তারা পোষক দেহের মধ্যেই এরা টিকে থাকতে পারে, পোষক দেহের মধ্যেই এরা বংশ বৃদ্ধি করতে পারে, পোষক দেহের বাইরে এদের মধ্যে জীবের অস্তিত্ব প্রকাশ পায় না। এদের অভিযোজন করার ক্ষমতা আছে এবং জিনগত পুনর্গণনা দেখা যায়, এবং এই জন্য বৈশিষ্ট্যকে বিভিন্ন এদেরকে জীব ও জ্বরের সেতু বন্ধন করা হয়। এরপর চলেছে ভাইরাসের গঠন প্রকৃতি, অর্থাৎ ভাইরাসের এদের ভৌত গঠন এবং রাসায়নিক গঠন জানার চেষ্টা করি। ভৌত গঠনের ক্ষেত্রে আমরা প্রথমেই বলেছি তাহলে ভৌত গঠনের ক্ষেত্রে আমরা জানি যে ভাইরাসের ডিএনএ এবং আরএনএ থাকে, এবং ডিএনএ আরএনএকে কাভারেজ দেয় প্রোটিন, এবং প্রোটিনের এই কাভারেজ থেকে বলা হবে ক্যাপসিড, যেটাকে প্রোটিনকে যেটা ডিএনএকে বা জেনেটিক পদার্থকে বাইরের কোনো আক্রমণ থেকে রক্ষা করতে পারে। তাহলে আমরা একটু দেখি প্রোটিনের বিন্যাসের এই ভাইরাসের আকার আকৃতির গঠন, অর্থাৎ প্রোটিনের ক্যাপসিডের আকারটাই কিন্তু
ভাইরাসের এই যে গোলাকার বা দণ্ডাকার হচ্ছে, এটা প্রোটিনের ক্যাপসিডের কারণে তার এগুলো আকার আকৃতি হয়। আচ্ছা, ক্যাপসিডের বিভিন্ন ইউনিটকে বলা হবে ক্যাপসোমিয়ার। তাহলে ভাইরাসে এবার তাহলে ক্যাপসোমিয়ার থাকবে। তাহলে ভাইরাসের রাসায়নিক গঠন যদি আবার আমরা দেখি তাহলে কি নিউক্লিক অ্যাসিড থাকবে, এবং নিউক্লিক অ্যাসিডের কেন্দ্রীয় বস্তু ক্যাপসিড হচ্ছে তার প্রোটিন। নিউক্লিক অ্যাসিডটা কেমন হতে হবে? ডিএনএ অথবা আরএনএ, অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড হতে পারে অথবা রাইবো নিউক্লিক অ্যাসিড হতে পারে। এবং মজার ব্যাপার হচ্ছে ডিএনএ আর আরএনএ কখনোই একসাথে থাকবে না। কিছু সাধারণত ধারণা করা হয় বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই উদ্ভিদ ভাইরাসগুলি আরএনএ এবং ডিএনএ ভাইরাসগুলি, প্রাণী ভাইরাসগুলি ডিএনএ, কিন্তু ব্যতিক্রমও আমরা লক্ষ্য করি। তাহলে উদ্ভিদ ভাইরাস আরএনএ, প্রাণী ডিএনএ থাকলেও ব্যতিক্রমও আছে। তাহলে প্রোটিন ক্যাপসিড কেমন? প্রোটিন অনুযায়ী ক্যাপসিড গঠিত, সাধারণত জৈবিক দিক দিয়ে এটা নিষ্ক্রিয়। ক্যাপসিডের প্রধান কাজ হলো নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করা, পোষক দেহের সংক্রমণে এবং অর্থাৎ পোষক দেহে, জীব দেহে, উদ্ভিদ দেহ তো প্রাণী দেহের সংক্রমণে সাহায্য করতে পারে। এবং এই ক্যাপসিডটা বিভিন্ন ধরনের যে প্রোটিন টানে, নদীকে আছে লিপোপ্রোটিন আছে, পেপটোমিয়ার আছে। লিপোপ্রোটিন এবং বিশিষ্ট লিপোভাইরাস, ভাইরাসকে লিপোভাইরাস বলা হবে। এরপর চলে আসে নিউক্লিক অ্যাসিডের বিভিন্ন ধরন, অর্থাৎ দুই ধরনের নিউক্লিক অ্যাসিড আমরা দেখি, ডিএনএ এবং আরএনএ। যে ভাইরাস নিউক্লিক অ্যাসিড ডিএনএ থেকে তাদেরকে ডিএনএ ভাইরাস বলা হয়। ডিএনএ ভাইরাস কারা কারা? টিআইভি ভাইরাস ভ্যাকসিন। টিআইভি হচ্ছে ট্রিপুলা ইরিডিসেন্ট ভাইরাস। আর আরএনএ ভাইরাস হচ্ছে যেমন নিউক্লিক অ্যাসিড আরএনএ ভাইরাস বলা হয়, এরা হচ্ছে টিএমভি, এইচআইভি। তারপরে এইভাবে আমরা উল্লেখ করতে পারি যে এখানে উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাস আছে। প্রাণী ভাইরাসের ক্ষেত্রে এইচআইভি কিন্তু প্রাণী ভাইরাস। ব্যাকটেরিয়া ভাইরাসও আছে, অর্থাৎ এরা ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে, ব্যাকটেরিয়াকে এনগালফ করে ফেলে। যেমন আমরা দেখেছি টিক ভাইরাসের ক্ষেত্রে এরা কি করে? ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে, ব্যাকটেরিয়াকে এনগালফ করে ফেলে, অর্থাৎ ব্যাকটেরিয়াকে পুরোপুরি ধ্বংস করে ফেলতে পারে। এদেরকে টিএনও ভাইরাস বলা হয়। টি2 ভাইরাস এটা এনগালফ করে। আর হচ্ছে সায়ানো ভাইরাস, অর্থাৎ সায়ানো ব্যাকটেরিয়া নীরবে শরীরকে ধ্বংস করতে পারে, এরকম ভাইরাসকে বলা হবে সায়ানো ভাইরাস, যেটাকে বলে সায়ানোফেজ। এর পোষকদের আক্রমণের উপর ভিত্তি করে এক ধরনের ভাইরাস আছে, যেটা বলে এইচআইভি রিট্রো ভাইরাস, আরএনএ বা ডিএনএ তৈরি হয়। এরপরে চলে আসে ভাইরাসের পরজীবিতার উপর। অর্থাৎ ভাইরাসের বেঁচে থাকার লিভিং অর্গানিজম বা লিভিং বৈশিষ্ট্য তখনই প্রকাশ করবে যখন ভাইরাস কী হবে, তার মধ্যে কোনো উপযুক্ত পরিবেশ পাবে। উপযুক্ত পরিবেশ যে নতুনপ্রযুক্ত তাপমাত্রা, আর্দ্রতা, জলবায়ু, অ্যাটমসফিয়ারটা পুরোপুরি তার ফেভারে থাকবে, তখনই সে উপযুক্ত তার জীবের জৈবিক চরিত্রটা প্রকাশ করে। এবং এই কারণেই ভাইরাসকে আমরা লিভিং অর্গানিজম বলা হয়। মানুষকে আক্রমণ করতে পারে, উদ্ভিদকে আক্রমণ করতে পারে, সব ক্ষেত্রে এদেরকে যে জিনিসটা হবে তখন উপযুক্ত পরিবেশ। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস জানি যে ইমার্জিং ভাইরাসটা কীরকম? সেটা হচ্ছে প্রথম অবস্থায় এইচআইভি ভাইরাসটা বানরের দেহে প্রথম অবস্থায় পরিলক্ষিত হয়, পরবর্তীকালে দেখা গেল যে এটা মানুষের মধ্যে প্রকাশ পাচ্ছে। অর্থাৎ আদি পশু প্রজাতি ভাইরাসকে ইমার্জিং ভাইরাস বলা হচ্ছে তখনই বানরের দেহ থেকে মানুষের ছড়িয়ে পড়বে, তখনই এরা হচ্ছে ইমার্জিং ভাইরাস। আমরা ছোট ছোট কিছু জানার চেষ্টা করি।
প্রথমে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি ভিরিয়ন। ভিরিয়ন হচ্ছে নিউক্লিক অ্যাসিডে ঘিরে আমাদের ক্যাপসিড সমান একটি ধরনের সংক্রমণ সম্পন্ন ভাইরাসকে ভিরিয়ন বলা, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড থাকবে এবং প্রোটিনের আবরণ বা ক্যাপসিড থাকবে এবং এরা সংক্রমণ, অর্থাৎ সংক্রমণ দ্রুত সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাসকে বলা হবে ভিরিয়ন। তাহলে সংক্রমণ ক্ষমতার ভাইরাসকে বলা হবে নিউক্লিয় ক্যাপসিড। নিউক্লিয় ক্যাপসিড প্রতিটি ভাইরাসের সর্বোচ্চ 2000 থেকে 2130টি ক্যাপসুল লেয়ার থাকে। ক্যাপসুল লেয়ার যেটা বলেছি ক্যাপসিডের ইউনিট। এরপর চলে এসেছে ভিরিয়ন। ভিরিয়নটা কোনটা? ভিরিয়ন হলো সংক্রমক আরএনএ, অর্থাৎ যেখানে সংক্রমণ হিসেবে আরএনএকে দেখতে পাবো সেটাই হচ্ছে ভিরিয়ন। ভিরিয়ন হলো এক ধরনের একক সূত্রাকার। আমরা জানি ডিএনএ আরএনএ পার্থক্য থেকে আমরা জেনেছি ডিএনএ হচ্ছে দ্বিসূত্র এবং আরএনএ হচ্ছে একসূত্র। আরএনএ যা শক্ত নিউক্লিয়ার ব্যবহৃত ক্ষুদ্র ভাইরাসকে বহু ক্ষুদ্র এবং এটা শক্তিশালী। যেমন উদ্ভিদ ভিরিয়সটা দেখতে পারি এবং এরপরে হচ্ছে পরবর্তী জেনারেশন এটা চলে আসে। এতটা হচ্ছে প্রিয়ন্স। প্রিয়ন্স কোনটা? সংক্রমণ একটি প্রোটিন, ফাইব্রিন হলো প্রিয়ন, অর্থাৎ এখানে প্রোটিনটা সংক্রমণ। প্রথম অবস্থা ভিরিয়নের ক্ষেত্রে আমরা দেখেছি ডিএনএ অথবা আরএনএ থাকবে, মানে ঘিরে থাকবে ক্যাপসিড। ভিরিয়নের ক্ষেত্রে আমরা দেখেছি আরএনএ হচ্ছে সংক্রমণ ঘটায়। এবার আমরা চলে আসি যে প্রিয়ন্সের ক্ষেত্রে আমরা যেটা দেখব একদম ফাইব্রিল হলো সংক্রমণ প্রোটিন, ফাইব্রিল হলো প্রিয়ন। এটা অর্থাৎ এখানে নিউক্লিয়াস বি অর্থাৎ নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ এখানে ডিএনএ আরএনএ নাই। নিউক্লিক অ্যাসিড বিহীন প্রোটিন আবরণ মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পুরু এবং ক্রুজফিল্ড, ভেরস, ছাগলের স্ট্যাপি রোগ ঘটায়, অর্থাৎ মানুষের ভেড়া বা ছাগলের রোগ ঘটায় এই প্রিয়ন্স। তাহলে আমরা দেখলাম প্রথমত যেটা ভিরিয়নে দেখতে ডিএনএ আরএনএ এবং ক্যাপসিড প্রোটিন থাকবে, এরা সংক্রমণ ক্ষমতা শক্তি। এরপর ভিরিয়নে দেখতে পাই এরা অনলি আরএনএটাই সংক্রমণ ঘটায়, প্রোটিন। আর প্রিয়নটা হচ্ছে যেখানে ডিএনএ আরএনএ নেই, প্রোটিনটাই সংক্রমণ ঘটায়। এরপর চলে আসি আরএনএ ডিএনএ পার্থক্যটা। যদিও আমরা বিভিন্ন সময় মাধ্যমিক পর্যায়ে ডিএনএ আরএনএ পার্থক্যটা বলেছি, তবুও আমরা ভাইরাসের ক্ষেত্রে ব্যাপারটা আরেকবার দেখি। আরএনএ ভাইরাসটা এক সূত্র অর্থাৎ সিঙ্গেল স্ট্র্যান্ডেড, আর ডিএনএ ভাইরাসটা ডাবল হেলিড বা দ্বিসূত্র। এটা দেখতে গোলাকার ব্যাঙাচি আকৃতি হতে পারে। আর আরএনএ সাধারণত দণ্ডাকার বা সূত্রাকার। নিউক্লিক অ্যাসিড এদের নিউক্লিয়াস হচ্ছে আরএনএ ভাইরাসের ক্ষেত্রে। আর ডিএনএ ভাইরাসের যে নিউক্লিক অ্যাসিড করে ডিএনএ আক্রান্ত জীব অধিকাংশ আরএনএ উদ্ভিদ ভাইরাস ও সায়ানোফিলগুলি আরএনএ হবে এবং ডিএনএ ভাইরাস কোথায় থাকে? প্রাণী উদ্ভিদ এবং ব্যাকটেরিয়া ফার্মগুলির ক্ষেত্রে। আচ্ছা, রোগ সৃষ্টি করে অধিকাংশ আরএনএ ভাইরাস উদ্ভিদ দিয়ে রোগ সৃষ্টি করে, অধিকাংশ ডিএনএ ভাইরাস প্রাণী দিয়ে রোগ সৃষ্টি করে। এরপর হচ্ছে এনভেলাপ। আরএনএ ভাইরাস সাধারণত কোনো এনভেলাপ থাকবে না, ডিএনএ ভাইরাসে এনভেলাপ থাকবে। আর আরএনএ ভাইরাস জনিত রোগের উদাহরণ হচ্ছে টিএমবি, সুগার কেন মোজাইক, স্টার্লিং মোজাইক, আলফা মোজাইক। ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে হচ্ছে টি2 ভাইরাস, ভ্যাকসিনে ভ্যারিওলা টিআইভি, এনভাইরাস ইত্যাদি। তাহলে আমরা আজকে আরএনএ বিজ্ঞানের বা অণুজীব হিসেবে ভাইরাসের কম বেশি জানার চেষ্টা করলাম। এখানে তারা দেখলাম কি ভাইরাসের দুইটা জিনিস ব্যবহৃত, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। এবং এটা কখনো জীব কখনো জীব আর জড় অবস্থান এবং উপযুক্ত পরিবেশ এবং ওষুধের অভ্যন্তরে এদের জৈবিক লিভিং অ্যাক্টিভিটিস তারা প্রকাশ করতে পারে। এর বাইরে তারা মৃত নিষ্ক্রিয় বস্তু হিসেবে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন থাকবে। এবং এদের মধ্যে নিউক্লিক অ্যাসিড হিসেবে থাকবে ডিএনএ এবং আরএনএ, প্রোটিনের আবরণ থাকবে এটা ক্যাপসিড। সংক্রমণের ক্ষেত্রে দেখা যাচ্ছে কখনো ডিএনএ আরএনএ সংক্রমণ ঘটায় এবং কখনো প্রোটিন সংক্রমণ
চোখে দেখা যায় না। তাহলে আজকে আমরা ভাইরাস সম্পর্কে এইটুকু জানলাম। তোমরা বাসায় মনোযোগী হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকে এখানে ধন্যবাদ।